শাওন রাতেই আকাশটা মেঘে ঢাকা, বারিধারা জোরে পড়ে, দূরে কোথাও ধেয়ে যায় তেমনি করে, বাদলের ঝরনা হতে ছুটে যাব তেমনি আমি আপন ভুবন জুড়ে, ছুটে যাব তেমনি আমি আপন ভুবন জুড়ে। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো লিসনার্স, ওল্ড রকার রিভিউর একটা নতুন এপিসোড নিয়ে চলে এলাম। বুঝতেই পারছেন, প্রসঙ্গ হলো নোভা ব্যান্ডের আহ্বান অ্যালবাম। এখন যেই গানটি আমি গাইলাম শুরুতে, গানটি যাদের স্মৃতিতে আছে নিশ্চয়ই বুঝতে পারছেন এটি কোন ট্র্যাক। ট্র্যাকটি হলো নীলাঞ্জনা নদীর তীরে। এখন জানি স্বাভাবিকভাবেই আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন যে তালাত, বি সাইডের ট্র্যাক নাম্বার 1 তো হবার কথা ছিল, তুমি মাঝখান থেকে একটা গান পিক করে এখন আসলে কেন? এটার পেছনে মাই ফ্রেন্ডস একটা ঘটনা অবশ্যই আছে। আমার একজন মিস্টিরিয়াস বন্ধু আছে, না সেরকম কিছু না, আসলে এটা অনেক দিন পর সে যোগাযোগ করে তো, আর সিম বন্ধ করে রাখে সবসময়। ইমরানের কথা আমার ভিডিওতে ইতিপূর্বে বলেছি আমি, দুঃখী ইমরান নামে একটা ভিডিও আমি করেছি। তো সে আমার মিউজিকের খুব সমালোচক, এবং যা আমি মিউজিক সংক্রান্ত যে কোনো ভিডিও আমি আপলোড করি না কেন, ইমরান হলো একজন নিবিড় পর্যবেক্ষক। ইমরানের এই নিবিড় যে পর্যবেক্ষণটা আমার যে কোনো ভিডিও কন্টেন্টের, বিশেষ করে মিউজিক রিলেটেড, এইটা আমাকে খুবই আগ্রহী করে সবসময় নেক্সট আরও কাজ করার জন্য। তো সেই ইমরান সেই দিন ফোন করেছিল, আমার নোভা ব্যান্ডের একেবারে শুরু থেকে সে ভিডিওগুলো দেখেছে। ইমরান তো বয়সে আমার চাইতে বেশ ছোট। সে বলল, তালাত ভাইয়া খুব ভালো লাগলো আমার, যদিও আমি দুনিয়াতে পরে এসেছি তারপরও একটা টাইম মেশিন রাইড হয়ে যাচ্ছে আপনার এই ভিডিওগুলো দেখে। ব্যান্ডটা সম্পর্কে আমি আগ্রহী হয়েছি। ব্যান্ডটার নাম তো আগেও শুনেছিলাম, কিন্তু অ্যালবাম ধরে এখন আমি একদম শোনা শুরু করেছি আপনার এই রিভিউটা পাওয়ার পর। তো মাই ফ্রেন্ডস, ইমরান আরও বলল যে একটা কথা তালাত ভাইয়া, আপনি এ সাইডের তো একেবারে 6টা গান সিরিয়াল বাই শেষ করলেন, বি সাইডে এইভাবে না করে একটু ঘুরিয়ে ফিরিয়ে করেন। একেবারে বি সাইডের আছেই তো 6টা গান, একেবারে ক্রমিক নম্বর 1 2 3 4 ধরে ওইভাবে না করে মাঝখান থেকে গান পিক আপ করেন না। এইভাবে তো আপনার প্রোগ্রামটা তাহলে একটু অন্যরকম হয়। আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে না, ইমরানের কথা তো ঠিক আছে, এইভাবে করা যায়। তো এই কারণে আজকে আমি নোভা ব্যান্ডের আহ্বান অ্যালবামের সাইড বিতে আছি এবং গান পিক আপ করেছি নীলাঞ্জনা নদীর তীরে, এই গানটা। আর এখনও তো সাইবেরিয়ার মতো শীত পড়েনি বাংলাদেশে, স্টিল আমার মাথায় এই মাঙ্কি ক্যাপ কেন? এটা নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসছে। আসলে আমার হিরো যে আহমেদ ফজল ভাইয়া, উনি সবসময় খেয়াল করে দেখবেন ওনার যে ব্যান্ড শোগুলোতে টিভিতে যে ভিডিওগুলো আসে ওনার লাইভ পারফরমেন্সের বা রেকর্ডেড পারফরমেন্সের, সবগুলোতে ওনার একটা সাদা ব্যান্ডিনা বাঁধা থাকে। ছোটোবেলা থেকেই ওটাতে আমরা ওনাকে দেখছি। এটা উনি আসলে মার্ক নফলার করে একজন বিদেশি গিটারিস্ট কাম ভোকালিস্ট আছে, ওনার কাছ থেকে সম্ভবত উনি জিনিসটা পিক আপ করেছিলেন। তো চিন্তা ভাবনা করলাম ফজল ভাইকে নিয়ে এবং নোভা ব্যান্ডকে নিয়ে যেহেতু ওল্ড রকার রিভিউ অনুষ্ঠান করব, সেক্ষেত্রে আমাকে তো একটু গেট আপের ব্যাপারে সচেতন হতে হবে, আমাকেও মাথায় কিছু না কিছু দেওয়া উচিত। তো আমি তো আর ব্যান্ডিনা দিব না, আমি আমার মতো করে মাঙ্কি ক্যাপ দিলাম। আই লাভ টু ওয়্যার মাঙ্কি ক্যাপ। সো ফ্রেন্ডস, ভূমিকা আর না বাড়িয়ে তাহলে গানের আলোচনায় চলে যাই, রিভিউতে চলে যাই, এবং প্রথমেই লিরিকের প্রসঙ্গে ঢুকি। এই গানের লিরিকটা আসলে সেই ট্র্যাডিশনাল বিরহ গাথা জাতীয়, দুটা মানুষ হয়তো
একসময় একসাথে বসবাস করেছিল, একটা রিলেশনশিপের মধ্যে ছিল, একটা মানুষ সামহাউ মিসিং হয়ে গেছে, তো আরেকটা মানুষ বহু বছর পর তাকে খোঁজ করছে, যেই জায়গা থেকে সে মিসিং হয় সেই জায়গাটার মধ্যে এসে তার একটা হাহাকার স্মৃতিচারণ এটসেট্রা এটসেট্রা, এইটাই লিরিকের মধ্যে চলে এসেছে। এবং আমার পূর্ববর্তী ভিডিওগুলো যদি আপনারা চেক আউট করে থাকেন তাহলে একটা জিনিস কিন্তু জানতে পারবেন, আমি কিন্তু লিরিকে সবসময় এই অ্যালবামটা শোনার সময় ক্লাস 6 থেকে শোনা শুরু করেছিলাম, তো তো লিরিক শোনার ব্যাপারে বা লিরিক খেয়াল করার ব্যাপারে এত ইন্টারেস্টেড আমি ছিলাম না। আমি ওই মিউজিকটাই খেয়াল করতাম, লিরিকটা শুধু গান মুখস্থ করবার জন্য সামহাউ শুনতে থাকতাম। বাট আমার ইন্টারেস্টের ব্যাপারটা ছিল মিউজিকের অর্নামেন্টেশন বা আয়োজনটা, ব্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোর গিটার, কিবোর্ড, ড্রামস, এগুলোর আয়োজনটা কীরকম, কোঅর্ডিনেশনটা কীরকম, এগুলোর ব্যাপারে আমার ঝোঁকটা বেশি ছিল শোনার সময়। তো লিরিকের প্রসঙ্গ তো বললামই, এখন তাহলে মিউজিকের প্রসঙ্গে আসি। এই গানটা আসলে যেই পটভূমিতে রেকর্ডিং হয়েছে সেই সময় পপ সম্রাট, বাংলাদেশের পপ সম্রাট আপনারা সবাই জানেন, আমার ব্যাচের যারা, আমার কাছাকাছি এজ গ্রুপের যারা, আজম খান ভাইকে সবাই রিলেট করতে পারবেন। পপ সম্রাট বাংলাদেশের, স্বাধীনতা উত্তর বাংলা ব্যান্ড মিউজিকে যে একটু রকের ধারাটা আনা যায় বা ব্যান্ড ফরম্যাটটা আনা যায়, যে ব্যান্ডের ইনস্ট্রুমেন্ট বাজিয়ে আধুনিক ধারায় গান গাইবো, শুধু সেইটা না, একটা নতুন কিছু করা, একটা রকের বিপ্লব যেটা আনা, সেটা শ্রদ্ধেয় আজম খান ভাই উনার যতটুকু সাধ্যে কুলিয়েছে, যতটুকু যাদের যেভাবে হেল্প পেয়েছেন ইনস্ট্রুমেন্টের ব্যাপার, উনি তো আসলে আরও আগের স্বাধীনতা পরবর্তী সময় 1973-74 এইরকম সময়টা, 71-এর পর থেকে বলা যায়, আমি তো জন্মই গ্রহণ করিনি সেই সময়। তো সেই রকম একটা সময় খুব সাহসী চিন্তা ভাবনা নিয়ে পপ সম্রাট আজম খান ভাই আসলে শুরু করেছিলেন এই রক মিউজিকের ধারাটা, ব্যান্ড ফরম্যাট মিউজিকের ধারাটা, এবং তাকে দেখে দেখে সিনিয়র ভাইয়েরা এবং সেই পর্যায়ক্রমে আমি তালাতো আমরা ওই ফ্লোতেই চলে এসেছি সবাই। সত্যি কথা, ব্যান্ডের গানকে ভালোবাসি, পপ সঙ্গীতকে ভালোবাসি, রক সঙ্গীতকে ভালোবাসি। তো পপ সম্রাট আজম খান ভাইয়ের কথাটা বললাম কারণ নোভা ব্যান্ডের ফজল ভাইয়ের কণ্ঠের মধ্যে উনার একটা বেশ প্রচ্ছন্ন প্রভাব সবসময় খেয়াল করা যায়। আর এটা তো স্বাভাবিক, ইন্ডাস্ট্রিতে যেই জিনিসটা হটকেক, যেই জিনিসটা আশেপাশে চলতেছে বা পূর্বসূরীরা যা করে গেছেন, প্রত্যেকটা রকারের কিন্তু চিন্তা ভাবনা থাকে বা একটা চেষ্টা থাকে তার অ্যালবামের মধ্যে সেই জিনিসপত্র কিছুটা হলেও আনবেন উনি। তো সেভাবেই নীলাঞ্জনা নদী তীরে গানটার ভোকাল থ্রোয়িংয়ের প্রশ্ন যেখানে, সেখানে ফজল ভাইয়ের গলায় পপ সম্রাট আজম খান ভাইয়ের একটা ইনফ্লুয়েন্স খুব কঠিনভাবেই লক্ষ্য করা যায় গানটায়। আর এই গানটা সম্ভবত, আমি আন্দাজ করছি যেটা, ওই ব্যান্ডে তো আসলে আরেকজন ভোকালিস্ট ছিলেন শাকিল খান ভাইয়া, যিনি, উনি তো আধুনিক গানের ফরম্যাটে ভয়েস থ্রো করতেন, ওইভাবে গানগুলো করতেন। তো ফজল ভাইয়া একটা ব্যান্ড লাইন আপ হলে তো আসলে ওখানে হেলদি কম্পিটিশন শুরু হয় একটা, কথাটা আমি আবার একটু মার্ক করছি, হেলদি কম্পিটিশন। কম্পিটিশন বলতে পলিটিক্স, ব্যাকবাইটিং, যত নেগেটিভ কথাবার্তা, এইসব জিনিসে কিন্তু আমি বোঝাচ্ছি না। হেলদি কম্পিটিশন মানে হেলদি কম্পিটিশন, যে তুমি একটা কম্পোজিশনের ইন্টারেস্টিং আইডিয়া নিয়ে এসেছো, সেটা থেকে গানটা রেকর্ডিং হলো, গানটা সৃষ্টি হলো, আচ্ছা ঠিক আছে, আমি আগামীকাল পরশু আমিও একটা ইন্টারেস্টিং আইডিয়া নিয়ে আসবো গানের, এবং ওইটার উপর মিউজিকের অর্নামেন্টেশন, লিরিক্স অ্যাটসেট্রা সব কিছু করে তারপর আমিও একটা গান তৈরি করবো এবং এটাও স্টুডিও রেকর্ডিং হবে। তো সেইভাবে শাকিল খান ভাই যেমন তার আধুনিক ধারায় খেলেছেন, আধুনিক গানের থ্রোয়িংয়ের ফরম্যাটে খেলেছেন, কম্পোজিশন ওইভাবে হয়েছে, ফজল ভাইয়াও এই গানটাতে সম্ভবত চিন্তা করেছেন যে আমিও আধুনিক গানের ধারাতে যে পারদর্শী সেই ধরনের একটা কিছু করব, যে নট টোটালি কপি টু শাকিল খান, বাট এইটা ওই ধাঁচেরই কিছু একটা, কিন্তু প্রোডাক্টটা হবে আহমেদ ফজল টাইপ। তো সেই রকম চিন্তাভাবনা থেকেই খুব সম্ভবত নীলাঞ্জনা নদী তীরে গানটা কম্পোজিশন করা হয়। তো এই গানটা
আমিও যেহেতু ঠান্ডা গান, আমিও একটু বলা যায় আগ্রহটা কমই ছিল শোনার ব্যাপার, একটু নিরাসক্ততা নিয়েই শুনতে শুরু করি। গানটার শুরুতে টল বিশ্বাস ভাইয়া কিবোর্ডিস্ট, টল বিশ্বাস ভাইয়ার কথা তো আগেও বলেছি, উনি খুব সুন্দর সুন্দর অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছেন। লিরিকের যে দুঃখটা বেদনাটা, এটার পরিবেশ পরিস্থিতিটা আবহটা চারপাশে যেন সেইভাবে ছড়িয়ে যায়, সেই গানটা শুনে চোখ বুঝলে যেন ভিডিওটা চোখের সামনে ভাসে বা একটা চিত্রপট যেন চোখের সামনে ভাসে, সেইটার চেষ্টায় কিবোর্ডিস্ট টল বিশ্বাস ভাইয়া সবসময় সচেষ্ট ছিলেন এবং সেভাবেই উনি একটা সুন্দর অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেন কিবোর্ডে। বাট চার্চের ঘণ্টাধ্বনি শোনা যায় এখানে, ক্রিশ্চিয়ানদের যে চার্চের ঘণ্টাধ্বনি সেটা গানের শুরুতে শোনা যায় এবং চার্চ অর্গান করে একটা কিবোর্ডের টোন আছে, সেটাও বেশ পাওয়া যায় এই গানটার মধ্যে। তো চার্চের ব্যাপারটা কেন আসে এই গানটায় আমি সেটা ঠিক বলতে পারবো না। শাকিল ভাইয়া বা আহমেদ ফজল ভাইয়া বা টল বিশ্বাস ভাইয়ার পূর্ব পরিচিত কেউ কি ক্রিশ্চিয়ান চার্চের সাথে সংযুক্ত ছিল কি না, হতে পারে সেই রকম কিছু একটা, ওই ব্যাপার তো তারা পরিষ্কার করেননি। আমার মনে হচ্ছে এটা আইডিয়াটা আমি ওভাবে করছি যে চার্চ ঘেঁষা মিউজিক কেন থাকবে গানের শুরুতে। তো কিবোর্ডের এই অ্যাম্বিয়েন্সটার পরপরই খুব চমৎকারভাবে একটা কিবোর্ডের প্লাকিং করেন আহমেদ ফজল ভাই, একেবারে ফেন্ডার স্ট্র্যাটোকাস্টার গিটারের যে র ক্লিন টোন, ক্লিন শব্দটার মধ্যেই উনি একটা প্লাকিং বাজান। এরপর স্বাভাবিকভাবে ময় ভাইয়া ঢুকে যান ড্রামসের বিটের মধ্যে এবং একটা ভোকাল কোরাস থাকে শুরুতে। ভোকাল কোরাসটা ফজল ভাইয়া এবং টল বিশ্বাস ভাইয়ার মিলিতভাবে, ফজল ভাইয়া লিড কোরাসে এবং টল বিশ্বাস ভাইয়া হারমোনাইজ, ব্যাকআপ হারমোনাইজে ভয়েসটা দেন এবং এইভাবে একটা কোরাস যায় গানের প্রথমে, ভোকাল কোরাস যেটা। তারপর লিরিকটা শুরু হয়, নীলাঞ্জনা নদীর তীরে আমার স্বপ্ন সাগর ছিল, আমার পলাশরাঙা ছোট্ট ঘরে আমার ভালোবাসা ছিল, যদি পেতাম ছুটেই যেতাম হারানো সেই নীড়ে, বুঝি পথ চেয়ে থাকে আজও স্মৃতি ঘিরে। এইরকম ছিল মুখটা গানের। মুখটার পরে আবারও সেই প্রথম কোরাসটারই একটা ডোপেল গ্যাঙ্গার আসে, সেম জিনিস রিপিটেশন। এরপর আমার যে লোভের জায়গাটা, গিটার সোলো। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার না করলেই না মাই ফ্রেন্ডস, আমি ছেলেটা এই গানটা শোনার আগে পর্যন্ত শুধুমাত্র ডিস্টরশন গিটার সোলো যে সেটার ব্যাপারেই একটু বেশি আসক্ত ছিলাম, ওইটাই বেশি লোভের জায়গা ছিল আমার। কিন্তু ক্লিন গিটার টোন, ইলেকট্রিক গিটারের যে বডি টোনটা একদম ক্লিনের মধ্যে, এইটার যে প্রেমে পড়ার ব্যাপারটা আছে, এইটার প্রতি একটা ভালো লাগা, ভাব ভালোবাসা তৈরি হওয়া যে শ্রোতা হিসেবে, সেইটা আমার এই নীলাঞ্জনা নদী তীরে গানের যে ক্লিন কাজগুলো গিটারের, সেটা দিয়েই প্রথম শুরু হয়। ওনার এত মায়াবী বাজানো এটা যে আমি জিনিসটা ফরওয়ার্ড বাটন না দিয়ে পুরোপুরি শুনি এবং আমার আসক্তি তৈরি হয় গিটারের ক্লিন টোন বাজানোর শোনার ব্যাপারে। এবং আমি তখন ছোট্ট ছেলে, 6-এ পড়ি, মনে মনে কল্পনা করতাম যে আমি বড় হয়ে একদিন ইলেকট্রিক গিটার কিনবো, তারপর আমি এইরকম কিছু জিনিসপত্র বাজাবো। এই বাসনাটা আমার ভেতরে কাজ করে সে সময়। খুব ইস্টে পাকা, তাই না? রাইট, নো ডাউট, ভীষণ ইস্টে পাকা, তবে ব্যান্ডের গান বাজনার ব্যাপারে শুধু। যাই হোক, তো এই গিটারের ক্লিন সোলোটা শেষ হয়ে যায়, তারপর প্রথম অন্তরাটা আসে আবার, শাওন রাতে আকাশটা মেঘে ঢাকা। তো প্রথম অন্তরাটা শেষ হয়, এই জায়গাটায় একটা জায়গা আছে, ছুটে যাব তেমনি আমি আপন ভুবন জুড়ে। এই জায়গাটার মধ্যে ফজল ভাইয়ের সাথে টলো ভাইয়ার ভোকাল হারমোনি, ও মাই গুডনেস, সেই রকম। সত্যি কথা, মানে ওই যে বললাম ঠান্ডা গানে আমার নিরাসক্ততা ছিল, কিন্তু এই গানটার কম্পোজিশন আমাকে আস্তে আস্তে আমার হৃদয়টা কেড়ে নিতে, আমার কনসেন্ট্রেশনটা কেড়ে নিতে, আসলে এটাই আসলে কম্পোজারদের জাদু। আমার অ্যাটেনশনটা কেড়ে নিতে আসলে এরা বাধ্য করে আমাকে এই গানটার মধ্যে। এই যে ভোকাল, চমৎকার ভোকাল আর হারমোনির কাজটা, এবং শাওন রাতে আকাশটা মেঘে ঢাকা বাড়ি ধারা ঝরে পড়ে, এই যে লাইনগুলো,
এই লাইনগুলোতে টলো বিশ্বাস ভাইয়ার যে কিবোর্ড কাউন্টার পিসগুলো, এই কাউন্টার পিস না থাকলে সত্যি কথা আমি লিরিকের গভীরে যেতে পারতাম না। লিরিকের মধ্যে যে বেদনাটা, আমার তখন গুজবাম্প হচ্ছিল। শাওনো রাতে আকাশটা মেঘে ঢাকা, এই জায়গাটায় টলো ভাইয়া যে সুন্দর 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 একটা চমৎকার টোনে ইগুলো কাউন্টার পিসগুলো বাজাচ্ছিলেন, ছোট্ট ছোট্ট পিসগুলো কাউন্টার পিস। তো এটা আমাকে আরও টানে আসলে অর্নামেন্টেশনের ক্ষেত্রে। তারপরে প্রথম অন্তরা শেষ হবার পর ঠিক শুরুতে, গানটার শুরুতে যে কিবোর্ড পিসটা ছিল টলো ভাইয়া সেটারই কপি পেস্ট ডোপেল গ্যাঙ্গার করে দেন আবার, এবং এই পিসটার মধ্যে ওই চার্চের ব্যাপার স্যাপার, ক্রিশ্চিয়ান চার্চের মিউজিকের কিছু আবহ পাওয়া যায়। তারপর দ্বিতীয় অন্তরা রাত কতদিন পাহাড়িয়া ঝর্ণা ধারায় ছুটে যায় এমনি করে, এই তো লাইনগুলো চলতে থাকে, গানেই আছে। তারপর এইটারও তো এক সময় স্থায়ীর জায়গায় চলে যায়, জানি না তেমনি আমি যাব কত দূরে। তারপর গানটা আরেকবার রিপিটেশন হয়, রিপিটেশন মানে মুখ থেকে একেবারে গানটা পুরো রিপিটেশন হয়, এবং 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 তারপরই কি, তারপর ইয়েস, আমার খুব প্রিয় ক্লিন গিটার সোলোটা, লম্বা একটা গিটার সোলো করেন ফজল ভাইয়া, যেটাতে আমরা বিদেশি গিটারিস্ট কাম সিঙ্গার এরিক ক্ল্যাপটন, অনেকটা এরিক ক্ল্যাপটনের প্রভাবটা বা এরিক ক্ল্যাপটনের কথাটা মনে পড়তে থাকে আসলে এই বাজানোটা, লম্বা বাজানোটা গিটার সোলোটা শোনার পর। এবং এখানে কিবোর্ডিস্ট টলো বিশ্বাস ভাইয়া একটা বাতাস, মানে হু হু করে একটা বাতাস বয়ে যাচ্ছে, মানে হাহাকারটা একটা মানুষের দীর্ঘশ্বাস, বেদনা সব কিছু মিলে অ্যাম্বিয়েন্স, একটা খুব সুন্দর বাতাসের অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করতে থাকেন। ঝর্ণাধারা, প্রাকৃতিক নিসর্গ অ্যাটসেট্রাই তো আসলে লিরিকটার মধ্যে আনা হয়েছে। তো ওই জিনিসটা টলো ভাইয়া আনতে থাকেন গানটার মধ্যে, আর গিটার সোলোটা চলতে থাকে। তো আমি একেবারে শেষ পর্যন্ত গিটার সোলোটা শুনি। তো এভাবেই গানটা এক সময় শেষ হয়ে যায় মাই ফ্রেন্ডস। তো নীলাঞ্জনা নদী তীরে গানটার সাথে আমার পরিচয় এবং ভালোবাসার যে ব্যাপারটা সেটা এইরকমই ছিল। মিউজিক্যাল অর্নামেন্টেশন যে, ওইটা আমার খুব ভালো লেগেছে আসলে। মিউজিশিয়ানরা যার যার জায়গা থেকে যার যার বাজনাটা বাজিয়ে আমার মানে মনকে লিরিকের দিকে আকৃষ্ট করতে, তারা আকৃষ্ট হতে বাধ্য করেছে তারা, সোজা কথা। কারণ একটা মানুষের একটা সাইড বলেন, কম্পোজিশন বলেন, মানুষ বলেন, প্রথমে তো তার কোনো একটা সাইড ভালো লাগতে হয়। একটা সাইড ভালো লাগার পর তার অন্য সাইডগুলো জানবার প্রতি একটা আসক্তি কাজ করে, একটা আগ্রহ কাজ করে। কম্পোজিশনের ক্ষেত্রেও সেরকম। মৌলিক একটা ব্যাপার ভালো লাগলে, ওভারঅল কম্পোজিশনটা ভালো লাগলে লিরিক নিয়েও তখন চিন্তা করতে ইচ্ছা করে যে আচ্ছা ঠিক আছে, লিরিকটা কি বলে এবার একটু চিন্তা ভাবনা করি। অর্নামেন্টেশন, মিউজিক অ্যারেঞ্জমেন্ট যখন এত সুন্দর, আর ময় ভাইয়ারও একেবারে খুব পরিশীলিত ড্রামিং ওভারঅল, শুধু এই গানে না সমস্ত গানেই, এই নীলাঞ্জনা নদী তীরের গানেও একেবারে মাপা মাপা বাজানো, চমৎকার পরিশীলিত ড্রামিংয়ের কাজ। আর নীলাঞ্জনা নদী তীরে গানটা আমি তো 91 সালে শুনলেও এটা তো এরপর আমি বছরের বছর শুনেছি। তো এই গানটা নিয়ে আমার স্মৃতিচারণ আছে আরেকটা, ছোট্ট করে গল্পটা আপনাদেরকে একটু বলি বিদায় নেবার আগে। মজার ঘটনাও আছে। ক্লাস 7-এ যখন আমি উঠি, আমি করেছি কি, আমার আরেকটা ক্যাসেট প্লেয়ার সেট ছিল, ডেক সেটে গানটা বাজিয়ে গানটার যে শেষের দিকের গিটার সোলোর জায়গাটা সেটা আমি ক্যাসেট প্লেয়ারে আবার রেকর্ড করি। তো আমার এক কাজিন খালাতো বোন আমার কীর্তি কাহিনী দেখে বলে যে কিরে কি করিস তুই, গানের লেজ কাইটা নিয়ে রেকর্ড করে বারবার শুনতেছিস কেন, মাথাটা ঠিক আছে তো, পুরা গান শুনবি সেন, লেজ কাইটা নিয়ে শুনতেছিস কেন? এটা একটা খুব মধুর স্মৃতি ছিল, হাসি পায় এখনো যেটা মনে হলে। এই কথাটা বলে আমার সেই কাজিন সিস্টারটা খুব রহস্যজনক একটা চোখে আমার দিকে তাকিয়ে হাসতেছিল। এরপর যখনই আমার সাথে দেখা হতো সে ওইরকম একটা মুচকি হাসি আমাকে দেখে দিত, কারণ আমার এই কীর্তি কাহিনীর সে বেড়াতে এসেছিল। তো সেদিন আমার এই কীর্তি কাহিনীর সিনিয়র কাজিন খালাতো বোন আমার, তো এক রাত সে স্টে করেছিল সেদিন আদো বাসায়। তো আমার সে যতক্ষণ টিভি দেখছিল ড্রয়িং রুমে, আমি আমার মতো
তার সাথে টুকটাক কথা বলার পাশাপাশি কিন্তু আমার ফোকাসটা ছিল ওই গান শুনছিলাম আর গান টান রেকর্ড করছিলাম। 92 সালে আমি এগুলো খুব জোরে সোরে শুরু করেছিলাম, ডেক সেটে গান বাজিয়ে সেটার চুম্বক অংশগুলো আরেকটা ক্যাসেট প্লেয়ারে সেট করে খালি ক্যাসেটের মধ্যে রেকর্ড করা এবং সেগুলো বারবার শোনা। তো এইগুলো আমার প্রতিভার ডালপালাগুলো সঙ্গীত শিল্পী প্রতিভার ডালপালাগুলো ওইভাবে মানে তখন পাখা মেলতে শুরু করেছে। বাপ বাপ যখন দেখতো এইগুলা তখন তো খবর ছিল, বাপের সামনে তো এগুলো করতাম না, গেস্ট টেস্ট যখন আসতো দেখতাম বাপের মন মেজাজ খুব ভালো, ফাঁক দিয়ে তখন করতে থাকতাম যে এখন বাসায় গেস্ট আছে, বাপের মেজাজ খুব ভালো, এখন আমারে ধরবে না আইসা। এটা একটা ঘটনা গেল, এটা তো 92 সালের ঘটনা গেল। আমি এরপর এসএসসিতে চলে যাই। আমার এসএসসি পরীক্ষা একেবারে উপস্থিত যখন, সেই সময় একটা নাম শামীম ভাই, এই শামীম ভাইয়ের কথাটা আমার বলতেই হয় বারবার। এবং শামীম ভাই কে এবং কি এবং কেন আমার জীবনে, এইটা যদি আপনারা জানতে চান, আমি এই ভিডিওর নিচে একটা লিরিকের গল্প নামের একটা ভিডিও কপি পেস্ট করে দেব, ওটাতে আপনারা শামীম ভাই সম্পর্কে জানতে পারবেন। আসলে উনি আমার আসলে মিউজিক মেন্টর। একটা মিউজিশিয়ান বলেন, একটা নাট্য অভিনয় শিল্পী বলেন, একজন সিনেমার আর্টিস্ট বলেন, একজন মার্শাল আর্টবিদ বলেন, আর্ট কালচার লাইনের যে মানুষটাই হোক না কেন মাই ফ্রেন্ডস, একটা কথা মনে রাখতে হবে, এই মানুষটার কিন্তু পরিচর্যা দরকার পড়ে, নার্সিং দরকার পড়ে। এবং নার্সিং কিন্তু সবসময় ফ্রেন্ড সার্কেল থেকে পাওয়া যায় না, সবসময় পরিবার থেকে পাওয়া যায় না। এই নার্সিং অনেক সময় এলাকার অনেক বড় ভাই থাকতে পারে, এলাকার অনেক সংস্কৃতি মানা বড় বোন থাকতে পারে, ওনারা কিন্তু এগিয়ে আসেন অনেক সময়। তো আমার ক্ষেত্রে যেমন শামীম ভাই এগিয়ে এসেছিলেন, উনি প্রচুর পরিমাণে আমাকে নার্সিং করেছেন। উনি আমাকে খালি বলতেন গান গাও তো, তাহলে আমার সাথে দেখা হলে বলতে ছাদে চলে এসো, আচ্ছা তুমি কয়টা গান তুলেছো, আমি ভুল ত্রুটি বিচার করতে বসিনি, আমি জাস্ট তোমার গলা শুনতে আমার ভালো লাগে, তুমি ওইটা চিন্তা করো, ওটা চিন্তা করে 6-7টা গান তুলছো, গাও তো, একটার পর একটা গিটার বাজায় গাইতে থাকো তালাত আমার সামনে, আমি শুনি তো। তো নন জাজমেন্টাল ভাবে কেউ যখন গান গাইতে বলে, মনের তো আসলে ওই বয়সে আনন্দটা অনেক বেড়ে যায়, যে এখানে ভয় ভীতি কম থাকে, যে জাজমেন্ট করবে না, পারফর্ম করতে বলছে, বা ধুমসে পারফর্ম করতাম। তো ভাইয়া খুব প্রশংসা করতেন, আরও কতটুক শিখতে হবে, কি করতে হবে, এগুলো গাইডলাইন দিতেন। এবং এভাবেই উনি প্রশংসার জায়গাটাই আসলে বেশি থাকতো শামীম ভাইয়ের। তো এটাকেই আসলে আমি নার্সিং বলবো। উনার এই নার্সিংটা ছাড়া আমি আসলে মিউজিশিয়ান হতে পারতাম না, সত্যি কথা আজকে। তো সেই এসএসসি পরীক্ষার আগের এটা বলি 1997 সালের মার্চে তো আমাদের এসএসসি পরীক্ষা শুরু হয়। তার আগে শামীম ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল যে তাহলে তুমি পরীক্ষার আগে ফাঁকে ফাঁকে ছাদে চলে আসবা, তোমার পরীক্ষার কেমন প্রিপারেশন, প্রিপারেশন যদি ভালো হয় তাহলে আসো, আর প্রিপারেশন যদি খারাপ হয়ে থাকে তাহলে আর আমার চেহারা দেখার দরকার নেই তোমার, 2-3 মাস পরীক্ষার পরে দেখা করো। আমি বললাম না 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 শামীম ভাইয়া, প্রিপারেশন ভালো। তখন শামীম ভাই বলেন তাহলে তুমি গিটার নিয়ে আমি তোমাকে ডাকবো, আমরা তখন মগবাজার মধুবাগ এলাকায় 3 তলাতে থাকি একটা বাসায়। শামীম ভাই তখন আমাকে বলতো আমি ডাকবো, সিঁড়ির নিচে এসে তুমি তালা চলে আসবা ছাদে, আমি ডেকে যাব, তুমি চলে আসবা বিকালবেলায়, সন্ধ্যার মাগরিবের আজানের আগে পর্যন্ত একটু ছাদে আমরা রিহার্সাল করব। শামীম ভাই তো আসলে সিনিয়র আমার চাইতে বয়সে, উনি আমার এই কৈশোরের এই মিউজিকের যে ক্রেজিনেসটা, আগ্রহটা, এগুলোর থেকে উনি আসলে আমার কাছ থেকে তারুণ্যটা অ্যাবজর্ব করছিলেন। সত্যি কথা, দুজনেরই এখানে কিছু দেয়া নেয়া ছিল। আমিও একজন মেন্টরের নার্সিংয়ের স্বাদ পাচ্ছিলাম, যেটা আমার জন্য জরুরি ছিল, এবং শামীম ভাইয়ের জন্য আমি জরুরি ছিলাম, কারণ উনি আমার ভেতরে সেই তার নিজের স্কুল লাইফটা আবার খুঁজে পাচ্ছিলেন। তো এইভাবেই আমাদের গুরু শিষ্য একটা সম্পর্ক ছিল। এলাকায় শোভন করে শুধু আমার একটা বন্ধু ছিল, ব্যান্ডের লিরিক্স টিরিক্স লিখবার চেষ্টা করতো, শোভন আর শামীম ভাই। এই দুইটা মানুষ ছাড়া কেউই খুব একটা ভালো আমার গান বাজনাকে প্রশংসা করা বা ভালো বলা এই ধরনের খুব একটা মানুষ কেউ ছিল না। হ্যাঁ, শামীম ভাইয়ের কিছু লিস্টেড বেস্ট ফ্রেন্ড ছিলেন, ওনারা সবসময় পারফর্ম করতাম যখন উৎসাহ দিতেন, কিন্তু ওনারা বাদ দিয়ে আমার সমবয়সী ব্যাচের মধ্যে একমাত্র শোভনের নামটা বলতে হয়, শোভন ছাড়া আর কেউই। আর হ্যাঁ, আরেকজন শোভনের বোন দিনা, শোভন দিনা দুজনেই আমার চেয়ে বয়সে 7-8 মাসের সিনিয়র হবেন। তো দিনাও
আমি যেদিন গাইতে শুরু করলাম প্রথম, ও বলল যে ওরে তোর যে এই প্রতিভা আছে আমি তো জানতাম না রে। তো ও প্রশংসা টশংসা, ও এমনি থাকতো না আমাদের এই সেশন টেশনে, সে খুব বেশি থাকতো না, ফাঁকে ফাঁকে এসে শুনতো যখন গান বলে যেত কথা, নিজের কাজে বিজি হয়ে যেত। ও নাচ টাচের দিকে বেশি আগ্রহী ছিল, নাচ উপস্থাপনা অ্যাটসেট্রা। মিউজিক শুনতে পছন্দ করতো, বাট মিউজিকে অংশগ্রহণে তার এতটা ইচ্ছা ছিল না। যাই হোক, তো নীলাঞ্জনা নদী তীরে গানটা শামীম ভাইয়ের সাথে আমি প্রায় গিটার বাজিয়ে গাইতাম। এখন গিটার বাজিয়ে গাওয়ার যে প্রশ্ন, এখানে একটা কথা আছে, গানটার মূল কর্ডিং কিন্তু আমি জানি না সেই সময়। আমি গানটা এ মাইনর থেকে তুললাম, এবং মাই ফ্রেন্ডস, তবলার যে ঠেকা তাল বলে যারা দেশাত্মবোধক গানের সাথে জড়িত তারা ব্যাপারটা আমার সাথে রিলেট করতে পারবেন। তবলা বাজান যারা, তবলার কিন্তু ঠেকা তাল বলে একটা তাল আছে যেটা যে কোনো গানের সাথে মিলিয়ে দেয়া যায়। ওটা গ্রামাটিক্যালভাবে খুব একটা ভালো কিছু হয় না বা শুদ্ধ কিছু হয় না, কিন্তু ওটা শুনতে মোটামুটি ভালো লাগে। তো তবলার ঠেকা তাল যেরকম, তো আমরা নতুন নতুন যারা গিটার শিখি, কর্ড তো অল্প, ক্যাপিটাল তো অল্প, এই অল্প ক্যাপিটালের মধ্যে এখন ছাদের দাঁড়ায় গান গাবো, আশেপাশে মেয়েরা দেখতেছে, হিরোইজম তো একটু মারতে হবে। তো এই কারণে আমরা প্রচুর পরিমাণে ঠেকা তালের কর্ডিং করতাম সে সময়। বুঝতে পারলেন? ঠেকা তালের কর্ডিং হলো যে পুরো গানটা গলায় গাওয়ার মতো করে কিছু কর্ড বসিয়ে বসিয়ে গোজামিল দিয়ে গানটাকে মিলিয়ে দেওয়া, এবং কর্ডগুলো একটার পর একটা টাচ করে যাওয়া। মোটামুটি গিটার বাজিয়ে গাইলে গলাটার সাথে যেন সাপোর্ট হয়, কিন্তু গ্রামাটিক্যালি ওটা হয়তো মূল গানের সাথে ওভাবে যাচ্ছে না বা কারেক্ট কিছু হচ্ছে না। তো সেই সময় পণ্ডিত টাইপের গিটারিস্ট বন্ধু বান্ধব ছিলেন যারা, আবার তারা শুনতে পেলে তখন বলতেন, এই তালা তোমার তো হয়নি এইখানে, তুমি তো গলার সাথে গান গাইতে তুমি বেশি আগ্রহী, তাই না? গলার সাথে মিলে মিলে তুমি কর্ডিং করছো এখানে, কিন্তু মূল গান তো আমি তুলছি, মূল গানের তো কর্ডিং এরকম না তালা, তুমি তো সব তোমার খাতা ভরা তো এগুলো ভুল, তোমার গান গাওয়ার প্রতি আগ্রহ বেশি, তাই না? আরে শেখো শেখো, গিটারটা শেখো, গান তো গাইতে পারবা সারা জীবন, গিটারটা একটু মনোযোগ দিয়ে শেখো। রিয়াদ নামে আমার একটা বন্ধু ছিল উইস্ট লিটল ফ্লাওয়ার স্কুলে, সে এইভাবে বলতো তার বাসায় যখন আমি যেতাম। তো সত্যি কথা বলতে আমি গিটারের দিকে একটু এফোর্ট কমই দিয়েছি, গানের ব্যাপারে এই ঝোঁকটা, গাইবার ব্যাপারে এই ঝোঁকটা, একটু ফ্রন্টে স্টেজে ফ্রন্টের দিকে থাকার ব্যাপারে এই ঝোঁকটা স্বীকার করবো, আপনাদের কাছে তো অস্বীকার করে লাভ নেই। ওই আগ্রহটাই আসলে জীবনে বেশি ছিল। তো এই নীলাঞ্জনা নদী তীরে গানটা শামীম ভাই ক্রমাগত গাইতেন আমার সাথে, ক্রমাগত না, যেদিন যেদিন সেশন হতো একবার কি দুবার, পুরো গানটা আমাকে বলতো, তালা তুমি বাজাও তো গানটা, কর্ড তুলে আনছো না, তুমি বাজাও। শামীম ভাই গাইতেন, শামীম ভাইয়ের সাথে আমিও একেবারে গলা ছেড়ে আজম খান ভাইয়ের মতো করে হেরে গলায় পুরা আমিও গানটা গাইতে থাকতাম। আমার এটা লিঙ্ক ফলো করে করে শামীম ভাইও সুন্দর, ওনার গলা তো অনেক চমৎকার, সেই সময় আমার চেয়ে নিঃসন্দেহে ভালো গান করেন উনি। ওল্ড টাউনে গিয়ে তখন স্টেজ শোটেও করে আসেন, সেই সময় ওল্ড টাউনে ওনার ফ্রেন্ড সার্কেল ছিল। তো শামীম ভাইয়ের মতো একটা মানুষের সত্যি কথা আমাকে পাত্তা দেওয়ার কথা না, এটা একটা মিরাকেলই বলবো, কীভাবে যে উনি আমাকে পাত্তা দিয়েছিলেন। তো এই গানটা আমরা এইভাবে করতাম। তো এই নীলাঞ্জনা নদীর তীরে গানের রিভিউ করতে গিয়ে আমার ছোটোবেলার এই স্মৃতিগুলোও মনে পড়লো, যেটা ফ্রেন্ডস আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। তো মাই ফ্রেন্ডস, গল্পের আসর তো আজকের মতো তাহলে ইতি টানতে হচ্ছে, শেষ হয়ে গেল। নেক্সট নোভা ব্যান্ডের আহ্বান অ্যালবামের বি সাইডের যে কোনো একটি গান নিয়ে আবার হুট করে আপনাদের কাছে চলে আসবো তালাত। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকুন। ডেঙ্গু মশার উপদ্রব খুব বেড়েছে, একটা খারাপ নিউজ পাওয়া গিয়েছে, এবার পুরো শীতকাল জুড়েই ডেঙ্গু মশার আগ্রাসন থাকবে। আপনারা দিনের বেলায় অলসতা করবেন না প্লিজ, আপনারা একটু মশারি টানিয়ে ঘুমান, এটা অবধারিতভাবে করেন জিনিসটা। সেফ থাকুন, সোজা কথা, ভালো থাকুন। তালাত পরে ফিরবো আবার, বাই।